ক্লাস 9 তোমাদের আজকে আমি পড়াবো স্ট্রাকচার অফ অ্যাটম, মানে পরমাণুর গঠন। তোমরা জানো বিজ্ঞানী জন ডাল্টন সবার প্রথমে পরমাণুর ধারণা দেন। সেই জন্য বিজ্ঞানী জন ডাল্টনকে পরমাণুবাদের জনক বলা হয়। কিন্তু তিনি তার এই তত্ত্বটা যখন তিনি বলছিলেন, সেই সময় কিন্তু এটা তিনি ধরে নিয়েছিলেন যে পরমাণু ভাঙা যায় না। কিন্তু সর্বপ্রথম পরমাণুর অস্তিত্ব বিজ্ঞানী জন ডাল্টন দিয়েছিলেন। সেজন্য জন ডাল্টনকে পরমাণুবাদের জনক বলা যায় বা বলা হয়। পরবর্তীকালে বিভিন্ন পরীক্ষার দ্বারা জানা গেল যে না, পরমাণু ভাঙা যায়, এবং জে থমসন, কুকস এরা পরমাণুর ভিতরে ইলেকট্রনের অস্তিত্ব প্রমাণ করার জন্য পরীক্ষা নিরীক্ষা করলেন এবং কিছুটা সফল হলেন। তাই জন্য জে থমসনকে আমরা কিন্তু বলি যে জে থমসন হলো ইলেকট্রনের আবিষ্কার করেছেন। তো ইলেকট্রন আবিষ্কার করার জন্য সবার প্রথমে এর পিছনে আবার হিস্ট্রি আছে, কেন ইলেকট্রন পরমাণুর ভিতরে আছে, এটার প্রয়োজনীয়তা বিজ্ঞানীদের মধ্যে কেন হলো, তার পিছনেও কিছু ক্রোনোলজি বা কিছু চিন্তা ভাবনা ছিল। কারণ ইলেকট্রন আবিষ্কার হওয়ার আগে কিন্তু তড়িৎ প্রবাহ আবিষ্কার হয়। সুতরাং এই তড়িৎ প্রবাহ পদার্থের ভিতর দিয়ে তারের ভিতর দিয়ে কীভাবে হচ্ছে, এটা কারণ জানার তাগিদেই ইলেকট্রনের আবিষ্কার হয়, এটা মাথায় রাখতে হবে। তো যাই হোক, একটা কাচের টিউব ইলেকট্রনের আবিষ্কার করার জন্য থমসন যে স্ট্রাকচারটা, যে অ্যারেঞ্জমেন্টটা তৈরি করেছিল, সেটা হলো একটা কাচের টিউব যার মধ্যে একটা ভ্যাকিউম পাম্প লাগানো আছে। দেখতে পাচ্ছ একটা পাম্প লাগানো আছে। সেই পাম্প দিয়ে ভিতরের বায়ুটাকে বের করে দেওয়া যায়। পাম্প দিয়ে ভিতরের বায়ুকে বাইরে বের করা যায়, এয়ারকে বাইরে বের করা যায়। বায়ু নিষ্কাশন পাম্প বলা হয় এটাকে। এরকম বায়ু নিষ্কাশন পাম্পের সাহায্যে ভিতর থেকে বায়ুটা বের করতে 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 এতটাই বায়ু শূন্য করে দেওয়া হয় যে চাপ 0.01 মিলিমিটার হয়ে যায়। কারণ বায়ুমণ্ডলের চাপ হলো 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ। তার মানে কত বায়ু থাকলে তার চাপ 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ হবে, তাহলে ভিতরে কতটুকু বায়ু থাকলে তার চাপ 0.01 মিলিমিটার পারস্তম্ভের চাপ সমান হবে। বোঝাই গেল যে বায়ুমণ্ডলের বায়ুর চাপ 76 সেন্টিমিটার, মানে কত বায়ু আছে, আর ভিতরের বায়ুকে চাপ, ভিতরের যে জায়গা সেখান থেকে বায়ু বের করতে করতে এইটুকু বায়ু আছে যে চাপটা 0.01 পারস্তম্ভের হলো। তার মানে বোঝা গেল যে ভিতরটা কতটা বায়ুশূন্য হয়েছে। একেবারে বায়ুশূন্য করা হয়নি, তবে যথেষ্টই বায়ুশূন্য করা হয়েছে, কারণ বায়ু থাকলে অসুবিধা হবে। যাই হোক, এটার জন্য আমাদের দুটো ইলেকট্রোড তড়িৎ তার ব্যবহার করা হয়। এটা একটা প্লাটিনাম ধাতুর তৈরি হয়, প্লাটিনামের তড়িৎ তার। এই একটা ধাতু প্লাটিনাম তড়িৎ তার, এই একটা প্লাটিনাম তড়িৎ তার। এই দুটো তড়িৎ তারের সাহায্যে করা হয়। এই তার দিয়ে কাচের বাইরে তারটাকে সিল করে বের করা হয়। ওই ব্যাটারি, এটা একটা ব্যাটারি, ডিসি ব্যাটারি, ডিসি উচ্চ ভোল্টেজের ডিসি ব্যাটারি, এটা ডিসি ব্যাটারি। এটা হচ্ছে ঋণাত্মক প্রান্ত। যে কোনো ব্যাটারির বাড়িতে দেখবে যে কোনো ব্যাটারি দুটো প্রান্ত হয়, যে কোনো একটা সাইড হয় নেগেটিভ, একটা সাইড হয় পজিটিভ, আর একটা সাইড হয় নেগেটিভ, একটা সাইড হয় পজিটিভ। তো তেমনি এটাও একটা ভোল্ট ব্যাটারি। এটা একটা ব্যাটারি, এটা উচ্চ ভোল্টেজের ব্যাটারি। সেই ব্যাটারিটা এই পাশটা নেগেটিভ, ছোটো দাগটা নেগেটিভ, বড়ো দাগটা পজিটিভ। ব্যাটারির ছোটো দাগ, বড়ো দাগ, একটা ব্যাটারিকে এইভাবে দেখানো হয়।
এটারই আমরা এইভাবে দেখাই, ছোট দাগ বড় দাগ, ছোট দাগটাকে আমরা বলি নেগেটিভ, বড় দাগটাকে আমরা বলি পজিটিভ। এটা নিয়ম ব্যাটারিকে দেখানো হয়। একটা ব্যাটারি মানে এরকম, এই হলো ব্যাটারি। এটা কি, এটা নেগেটিভ সাইড, এটা কি, এটা পজিটিভ, দিস ইজ নেগেটিভ সাইড, দিস ইজ পজিটিভ সাইড। এটা একটা অনেক বড় ব্যাটারি, এটা যদি অল্প ভোল্টেজ, এটা অনেক হাই ভোল্টেজের ব্যাটারি। এটা যদি 2 ভোল্টের ব্যাটারি হয় তো এটা অনেক বেশি ভোল্টের ব্যাটারি। এটা যে নেগেটিভ ভোল্টেজ, এটা হলো পজিটিভ ভোল্টেজ, এই সাইডটা নেগেটিভ, এই সাইডটা পজিটিভ। এই ব্যাটারির নেগেটিভ প্রান্তটাকে আমরা এপাশের সঙ্গে যুক্ত করলাম, তাই এর নাম ক্যাথোড। পজিটিভ প্রান্তটাকে তার দিয়ে আমরা এর সঙ্গে যুক্ত করলাম, তাই এর নাম অ্যানোড। অবশ্যই মাঝখানে একটা মিটার লাগানো আছে, মিটারটা মানে একটা কাটা আছে, যদি কোনো কারেন্ট এই তারের মধ্যে দিয়ে যায় তাহলে কাটাটা এরকমভাবে নড়বে, তাহলে বুঝতে পারবো এখানে কোনো কারেন্ট যাচ্ছে কি যাচ্ছে না। এই অবস্থায় আমরা কি করলাম, এখানে একটা সুইচের ব্যবস্থা করলাম, সুইচ করলাম, সুইচ মানে সুইচটা এটা হলো অন করা। আচ্ছা, এই হলো সুইচ, এইটা ধরো এ আর বি, এই যে এই দুটো প্রান্ত ফাঁকা আছে, ফাঁকা আছে মানে তারটা ডিসকানেক্ট অবস্থা আছে, তারটা ডিসকানেক্ট অবস্থা আছে। সুতরাং এই অবস্থায় কোনো কারেন্ট এখান থেকে যাবে না, এখান থেকে কোনো কারেন্ট যাবে না, কারণ তারটা কাটা আছে। তারটা কাটা আছে মানে এখান থেকে কোনো কারেন্ট যাবে না, কারণ তারটা কাটা আছে। তো এই একটা ব্যবস্থা করা হলো। এবার উনি দেখলেন যে যে মুহূর্তে আমি এখান থেকে এখানে, আমি যে মুহূর্তে এখান থেকে এখানে আমি একটা তার দিয়ে যুক্ত করে দিলাম, মানে গ্যাপটা ফিল আপ করে দিলাম, মানে যে ফাঁকা জায়গাটা ছিল ফিল আপ করলাম, মানে অ্যাকচুয়ালি এই আমি এখানে অ্যালাউ করলাম, মানে সংযোগ করলাম, ফাঁকা জায়গাটা যেটা ছিল সেটাকে আমি তার দিয়ে জুড়ে দিলাম। যেই আমি জুড়ে দিলাম সঙ্গে সঙ্গে আমি দেখতে পেলাম কাঠটার মধ্যে একটা ঠাক করে বিক্ষেপ হচ্ছে, বিক্ষেপ হলো, কাঠটা বিক্ষেপ হলো, আইডা কাঠটা এদিকে চলে গেল, অথবা কাঠটা মানে কাঠটার মধ্যে নড়লো, কাঠটা ডিফ্লেক্ট করলো। এই যে ডিফ্লেক্ট করলো তার মানে এখান থেকে কারেন্ট যাচ্ছে, তার মানে এখান থেকে কারেন্ট যাচ্ছে, তার মানে এখান থেকে কারেন্টটা বেরোচ্ছে। বাহ, তাহলে বুঝলাম যেই মাত্র কাঁটাটা এখানে ডিফ্লেক্ট করলো, নড়লো, নড়ে গেল, কোনো একটা জায়গায় দাঁড়ালো, এদিকে ঘুরলো অথবা এদিকে ঘুরলো, সাধারণত এদিকে ঘুরে, যেই কাঁটাটা ডিফ্লেক্ট করলো, যেই কাঁটাটা ডিফ্লেক্ট করলো, তারপরে বুঝলাম যেখান থেকে একটা কারেন্ট বেরিয়েছে, যে কারেন্টটাকে ধাক্কা মেরে কারেন্ট ডিফ্লেক্ট করছে, কারেন্ট এখান থেকে গিয়ে এই অ্যানোডে প্রবেশ করলো। আবার সেই কারেন্টটা এখান থেকে বেরিয়ে আসলো, সেই কাঁটাটা যদি আবার এখানেও থাকে, এখানেও যদি থাকে, এখানেও একটা ডিফ্লেকশন আমি কাটার দেখতে পাবো। তাহলে বুঝলাম কারেন্ট এখান দিয়ে ঢুকলো আর এখান দিয়ে বেরিয়ে আসলো। তাহলে এখানে কি হলো, এটা ফাঁকা, এখানে কি হলো, এটা তো ফাঁকা। তখন ওরা কল্পনা করা শুরু করলো যে কি হতে পারে। তখন ওরা চিন্তা করলো যে নিশ্চিত রূপে এখানে একটা জিনিস হয়েছে। কি হয়েছে, কি হয়েছে চিন্তা করতে 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 ওরা করলো কি, এই প্লেটটাকে ছোট করলো, বা এই প্লেটটাকে একটু ফুটো 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 করলো, কিছু একটা করলো, করে ও দেখলো প্লেটটা ছোট করলো বা ফুটো ফুটো করলো, কিছু একটা করলো, তাতে ওরা দেখলো এই যে অ্যানোডের পিছনে যে ওয়ালটা, সেখানে একটা গ্লো তৈরি হয়েছে। গ্লো মানে একটা অনেকটা মনে হয় লাল রঙের একটা গ্লো পাওয়া যায়। তখন এখান থেকে ওরা সিদ্ধান্ত করলো নিশ্চিত রূপে এখান থেকে এক ধরনের কণা বেরিয়েছে, এক ধরনের কণা বেরিয়েছে, যে কণাটা এখানে গিয়ে পৌঁছাচ্ছিল, যার ফলে আমরা বলছিলাম এই কারেন্ট, মানে এখান থেকে কারেন্ট গেল, এদিক থেকে কণা আসলো, তারপরে আবার এই থেকে কারেন্ট বেরিয়ে গেল। এরকম নিশ্চিত রূপে এখান থেকে একটা কণা বেরিয়েছে, গিয়ে ফাঁকা জায়গাটা কমপ্লিট করে এই অ্যানোডে গিয়ে পৌঁছেছে। এটা প্রমাণটা কি, প্রমাণ হচ্ছে যদি এই অ্যানোডের মধ্যে ফুটা 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 করে দেওয়া হয়, তাহলে এই পিছনে ওয়ালের মধ্যে তখন কিছু কণা ফুটো ভেদ করে পিছনে ওয়ালে যায় এবং পিছনে ওয়ালের মধ্যে গ্লো তৈরি করে। পরবর্তীকালে বিজ্ঞানী যে থমসন বললো যে এই যে কণা স্রোত ফাঁকা জায়গাতে গেছে, তার নাম হচ্ছে ইলেকট্রন, যেটা প্লাটিনাম থেকে নির্গত হয়েছে। তার মানে প্লাটিনামের যে পদার্থ, সেখান থেকে আমরা
ইলেকট্রন আছে, তার মানে পদার্থের মধ্যে ইলেকট্রন আছে, তার অস্তিত্ব প্রমাণ পেল। এবার সেটা তড়িৎ ক্ষেত্র ও চৌম্বক ক্ষেত্র, এগুলো একটা নাম। তড়িৎ ক্ষেত্র ও চৌম্বক ক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হয়। বিক্ষিপ্ত মানে এই যে কণাটা যে যাচ্ছিল, হয়তো দেখা গেল তড়িৎ ক্ষেত্রে দুটো টার্মিনাল হয়। তড়িৎ ক্ষেত্র মানে একদিকে প্লাস হয়, একদিকে মাইনাস হয়, তাহলে তড়িৎ ক্ষেত্র তৈরি হয়। একদিকে প্লাস, ধরে নাও এই অঞ্চলটা, আমি বললাম যে এই অঞ্চলটা একটা তড়িৎ ক্ষেত্র আছে, এই অঞ্চলে একটা তড়িৎ ক্ষেত্র আছে, বললাম যে ধরে নাও এই অঞ্চলটার মধ্যে একটা তড়িৎ ক্ষেত্র আছে, ধরে নাও এই অঞ্চলটার মধ্যে একটা তড়িৎ ক্ষেত্র আছে, ধরে নাও এই অঞ্চলটার মধ্যে তড়িৎ ক্ষেত্র আছে। তড়িৎ ক্ষেত্রটা কি হয়েছে, এদিকে প্লাস হয়েছে, এটা হচ্ছে মাইনাস। এই দুটো প্লেট দিয়ে, এটা একটা প্লেট, এই একটা প্লেট, এই একটা প্লেট, এই একটা প্লেট। এই প্লেটটাকে পজিটিভ আধান আহিত করলাম, এই প্লেটটাকে নেগেটিভ আধান আহিত করলাম, ফলে মাঝখানে যে জায়গাটা, সেখানে একটা তড়িৎ ক্ষেত্র তৈরি হবে। দেখা যাবে এই যে কণাটা, এই যে কণাটা যে দৌড়াচ্ছিল, সেটা দেখা গেল এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে, এই যে তড়িৎ ক্ষেত্রের মধ্যে ঢুকলো, সঙ্গে সঙ্গে কি এটা এইভাবে বেঁকে গেল, পজিটিভ প্লেটের দিকে বেঁকে গেল। পজিটিভ প্লেটের দিকে বেঁকে গেলে এর থেকে বুঝতে পারলাম নিশ্চিতভাবে এই কণাটার আধান হচ্ছে ঋণাত্মক আধানগ্রস্ত। এটা আধান হচ্ছে ঋণাত্মক আধানগ্রস্ত। সুতরাং আমরা বুঝলাম যে তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্রে যে বিক্ষেপ, সেই বিক্ষেপ থেকে এটা বোঝা যায় যে আমাদের এই যে ক্যাথোড থেকে যে কণাগুলো বেরোচ্ছে, সেই কণাটা আসলে তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হয়, এবং সেই বিক্ষেপের অভিমুখ থেকে আমরা বুঝতে পারি যে কণাটা ঋণাত্মক আধানগ্রস্ত হয়। এবং পরবর্তীকালে এর ভরও আবিষ্কার হয়। সেখানে আমাদের বিজ্ঞানী কি নাম আর মিলিকান্স ইলেকট্রনের ভর আবিষ্কার করতে সাহায্য করেন। নিশ্চিত তার একটা বিখ্যাত এক্সপেরিমেন্ট আছে, তার নাম হচ্ছে মিলিকান্স অয়েল ড্রপ এক্সপেরিমেন্ট। তার সাহায্যে কিন্তু ইলেকট্রনের ভর আবিষ্কার হয়। তো যাই হোক না কেন, আমরা কিন্তু করলাম, বুঝে গেলাম যে পদার্থের ভিতরে ইলেকট্রন আছে, যে থমসনের এক্সপেরিমেন্টের মাধ্যমে। এবং ক্যাথোড থেকে যে রশ্মিগুলো বেরিয়ে অ্যানোডে পৌঁছাচ্ছিল, যেটা দেখা যাচ্ছিল না, অদৃশ্য, এবং যদি অ্যানোডটা ফুটো হয়, তাহলেই সে কণাটা গিয়ে ধাক্কা মারবে অ্যানোডের পিছনের ওয়ালে এবং গ্লো তৈরি করবে। তাহলেই বুঝলাম যেখান থেকে যে একটা কিছু একটা বেরোচ্ছে, সেটা হচ্ছে কণা দিয়ে তৈরি, কারণ কণাই এই পদার্থের ধাক্কা মারাতে গ্লো তৈরি করে। এবং প্রথম দিকে যখন একটা কণা না এটা নিয়ে চিন্তা ভাবনা চলছিল, তখন এর নাম দেওয়া ছিল ক্যাথোড রে। তখন এর নাম ছিল ক্যাথোড রশ্মি বা ক্যাথোড রে। কারণ এটা ক্যাথোড থেকে নির্গত হয়েছে, তাই জন্য নাম ছিল ক্যাথোড রে বা ক্যাথোড রশ্মি। পরবর্তীকালে বোঝা গেল না, ক্যাথোড রশ্মি আসলে ইলেকট্রন কণার স্রোত। এইভাবে আমাদের ইলেকট্রন কণার স্রোত বা ইলেকট্রন কণা পদার্থের পরমাণুর অস্তিত্ব আছে আবিষ্কার হয়। তো এই যখন পরীক্ষা চলছিল, সঙ্গে সঙ্গে আরেকজন বিজ্ঞানী, তার নাম হচ্ছে গোল্ডস্টেইন। আরেকজন বিজ্ঞানী তার নাম হচ্ছে গোল্ডস্টেইন। উনি আবার কি করলেন, কি ক্যাথোডের এই অ্যানোডের বদলে এই ক্যাথোডটাকে উনি আবার ফুটো করে দিয়েছিলেন। অ্যানোডের বদলে ক্যাথোডটাকে উনি ফুটো করে দিয়েছিলেন। ক্যাথোডটাকে উনি ফুটো করে দিয়েছিলেন। অ্যাকচুয়ালি ক্যাথোডটা তো এরকম পাত, ক্যাথোডটা তো আসলে এরকম পাত, তো সেই পাতের মধ্যে কতগুলো ফুটো করে দিচ্ছিলেন এরকম। ক্যাথোডটা সেটাই আমরা দেখাচ্ছি এখানে, এই চিত্রটাই হচ্ছে এটা। ক্যাথোডটা কতগুলো ফুটো করা আছে। এবার এই পিছনে, ক্যাথোডের পিছনে যে ওয়ালটা, তার মধ্যে আমরা কি করলাম, যেটা পদার্থের লেয়ার ফেলে দিলাম, সেই লেয়ারটার নাম দিলাম জিঙ্ক সালফাইডের একটা স্তরের নাম দিলাম জিঙ্ক সালফাইড পদার্থের একটা লেয়ার আমরা এর মধ্যে ফেললাম। জিঙ্ক সালফাইড পদার্থের একটা লেয়ার আমরা এর মধ্যে ফেললাম।
প্রথমত তো ক্যাথোডের পাত্রটাকে আমি ফুটে ফুটে করলাম, তারপরে করলাম কি ক্যাথোডের পেছন দিকে যে দেওয়াল আছে সেই দেওয়ালের মধ্যে এই দেওয়ালটার মধ্যে জিঙ্ক সালফাইডের একটা পূর্ব আচরণ করলাম। এবার দেখলাম যে এই পিছনে যেমন এখানে যেমন ক্যাথোড রে হচ্ছে, ঠিক একই রকমভাবে এখানেও এক ধরনের গ্লো তৈরি হয়। বাবা, এটা আর কি? তাহলে বুঝলাম যে যেমন এদিক থেকে ইলেকট্রন দৌড়েছে তেমনি এদিকেও কিছু একটা দৌড়েছে, যেটা দৌড়ে এই ফুটো ফুটো পাত্রের এই ক্যাথোডের ফুটো ফুটো জায়গাতে ভেদ করে ওয়ালে গিয়ে ধাক্কা মেরেছে। ফলে এখান থেকে একটা আভা বেরিয়েছে। সেই আভা থেকে একটা প্রতিপ্রভা বা আভা বেরোয়। সুতরাং আমরা বুঝলাম যে এটা ক্যাথোডের প্লেটের পিছন দিকে একটা অ্যানোড থেকে বেরিয়েছে কোন দিকে? ক্যাথোডের দিকে। তার মানে নিশ্চিতরূপে সেই যে কণাটা যেটা ক্যাথোড ফুটো করে চলে গেছে অ্যানোড থেকে বেরিয়েছে, তাহলে ক্যাথোডটা নেগেটিভ। সে কি করেছে? সে টান মারছে, তার মানে নিশ্চিত যে কণাটা টান মারছে সেটা আধানটা কি হতে হবে? সেটা আধানটা পজিটিভ হতে হবে। ক্যাথোড নেগেটিভ, সে টান মারলো, তার মানে নিশ্চিত হবে সেটা পজিটিভ আধানগ্রস্ত কণা, সেটা আসছিল, কিন্তু ফুটো ভেদ করে দিয়ে চলে গিয়ে পাত্রের ওয়ালে গিয়ে ধাক্কা মারলো, সেখানে পোড়াল লাগানো আছে জিঙ্ক সালফাইডে, সেটা আসলে ধাক্কা মারার ফলে প্রতিপ্রভা তৈরি হলো। তারপরে বুঝলাম এদিক থেকে যেমন ক্যাথোড রে গেল, সুতরাং এদিক থেকে অ্যানোড রে বা পজিটিভ রশ্মি আসলো। এবং পরবর্তীকালে বোঝা গেছে ওই একই রকম ভাবে সেই যে পজিটিভ রশ্মি পাওয়া গেল, যেটা আমাদের বললাম ক্যাথোড থেকে ফুটোটা ভেদ করে গিয়ে ধাক্কা মেরে এখানে প্রতিপ্রভা সৃষ্টি করেছে। সুতরাং যেটা অ্যানোড থেকে বেরিয়েছে সেটা একটা পজিটিভ রে, কারণ নেগেটিভ প্লেটের দিকে টান মারছে, সেটা নেগেটিভ প্লেটের দিকে আসছে বলে এটার নাম হচ্ছে পজিটিভ রে। আগেরটা ছিল নেগেটিভ রে বা ক্যাথোড রে, কারণ ক্যাথোড থেকে বেরিয়েছে, সেটা একটা পজিটিভ ক্যাথোড থেকে বেরিয়েছে, যাচ্ছে কোন দিকে? অ্যানোডের দিকে। তাহলে অ্যানোডটা যেহেতু পজিটিভ, তাহলে যেটা যাচ্ছে এটা নেগেটিভ। অ্যানোড যেহেতু পজিটিভ, সুতরাং ক্যাথোড থেকে যেটা যাচ্ছিল সেটা নেগেটিভ তড়িৎগ্রস্ত, সেটা একটা ইলেকট্রন নাম দেওয়া হয়েছে। এখন ঠিক উল্টা, ক্যাথোডটা হচ্ছে নেগেটিভ, যেহেতু ক্যাথোডটা নেগেটিভ সুতরাং ও যাকে টানছে সেটা পজিটিভ হইতে হবে। সুতরাং অ্যানোড থেকে যে রেটা আসছে সেটা পজিটিভ তড়িৎধর্মী, সুতরাং একটা পজিটিভ রে। সেই পজিটিভ রেটা অ্যানোড থেকে আসছে, এসে কি হলো? ক্যাথোডের মধ্যে এসে পৌঁছলো, যেহেতু ফুটো আছে কিছু ভেদ করে চলে গেল, যে পাত্রের মধ্যে ধাক্কা মারলো, পাত্রের মধ্যে জিঙ্ক সালফাইডের প্রলেপ লাগানো আছে, ফলে ওখানে প্রতিপ্রভা সৃষ্টি করলো। এটা প্রমাণ করলো নিশ্চিতভাবে কিছু রে আসছিল, এসে ধাক্কা মারাতে এখানে প্রতিপ্রভা তৈরি হলো। এবং পরবর্তীকালে নাম দেওয়া হলো পজিটিভ রশ্মি, এবং পরবর্তীকালে দেখা গেল এই পজিটিভ রশ্মি নিশ্চিত পজিটিভ রশ্মি কারণটা কি? কারণ ওটা পজিটিভ আহিত কণা দিয়ে তৈরি। কারণ নিশ্চিতভাবে বোঝা গেল পজিটিভ আহিত কণা দিয়ে তৈরি, কারণটা কি? কারণটা নেগেটিভ প্লেটকে টানছে, সুতরাং রশ্মিটার ক্যারেক্টার অবশ্যই পজিটিভ আহিত কণা, এবং ওটা পরবর্তীকালে নাম দেওয়া হলো প্রোটন। সুতরাং এইভাবে বিজ্ঞানী গোল্ডস্টেইন পজিটিভ রশ্মি আবিষ্কার করলো, এবং বিজ্ঞানী যে থামসন ইলেকট্রন আবিষ্কার করলো। এবং আমরা যেহেতু বললাম একটা পরমাণু নিস্তড়িত হয়, যেহেতু আমি বলছি পরমাণু, এটা বুঝে গেলাম আমরা আলোচনা থেকে যে ইলেকট্রন হচ্ছে নেগেটিভকে মাইনাস ভি লাগে নেগেটিভ আহিত কণা, আর প্রোটন হচ্ছে তোমার পজিটিভ আহিত কণা। আমরা ধরলাম ইলেকট্রনের আধান হচ্ছে -1, প্রোটনের আধান হচ্ছে +1। সুতরাং যদি পরমাণুর মধ্যে একটা ইলেকট্রন একটা প্রোটন থাকে, তাহলে মোট আধান হচ্ছে কত? টোটাল আধান হচ্ছে 0। ঠিক আছে, বুঝে গেলাম আমরা পরমাণুটা নিস্তড়িত হতে গেলে পরে ইলেকট্রনের আধান এবং প্রোটনের আধান সমান হতে হয়। এবার যেহেতু পরমাণু নিস্তড়িত হয় আর পরমাণুর ভিতরে একটা ইলেকট্রন নাই, যেহেতু পদার্থের পরমাণু নিস্তড়িত হয় আর পরমাণুর ভিতরে কখনোই একটা ইলেকট্রন থাকে না, সুতরাং আমরা বুঝলাম যে একটা পরমাণুর মধ্যে যতগুলি ইলেকট্রন থাকবে তাহলে ততগুলি প্রোটন থাকবে, না হলে তো আর আমাদের মোট আধান শূন্য হবে না। সুতরাং যদি 10টা ইলেকট্রন থাকে, তাহলে 10টি ইলেকট্রন আধান -10, তাহলে 10টাই প্রোটন থাকতে হবে, তাহলে 10টা প্রোটন আধান +10, যাতে মোট আধান কি হয়? শূন্য হয়ে যায়। এবার এখান থেকে আমরা বুঝলাম পরমাণুর ভিতরে ইলেকট্রন এবং প্রোটনের সংখ্যা সমান হয়, এবং যার ফলে কি হয়? মোট আধান শূন্য হয়। এবার আমরা একটা পরমাণুর মাপার চেষ্টা করলাম, একটা পরমাণুর ভর মাপার চেষ্টা করলাম, এবং দেখলাম একটা পরমাণুর ভর সাপোজ এক্স, একটা পরমাণুর ভর ধরুন সাপোজ এক্স গ্রাম। তারপরে দেখা গেল যে 10টা ইলেকট্রন আছে, 10টি ইলেকট্রনের ভর আমরা মাপলাম,
10টি ইলেকট্রনের ভর মাপলাম, ধরে নাও 10টি ইলেকট্রনের ভর কিছু একটা বেরোলো। 10টা প্রোটনের ভরও আমরা মাপলাম, 10টা প্রোটনের ভরও কিছু একটা বেরোলো। ধরো 10টি ইলেকট্রনের ভর এ এমই, 10টি ইলেকট্রনের ভর হচ্ছে এম ই, 10টা প্রোটনের ভর হচ্ছে, আচ্ছা 10টি ইলেকট্রনের ভর হচ্ছে এম 10 এ, কঠিন হয়েছে তোমাদের জন্য মনে হয়, যাই হোক আমি তো নয় পড়াই কি করি, দাও দাও দাও, ওকে। তো আমি কি বললাম, আমি এখন কিন্তু যেটা বললাম যে যেহেতু আমরা বললাম যে পরমাণুর ভিতরে ইলেকট্রন সংখ্যা এবং প্রোটন সংখ্যা সমান হতে হবে, না হলে পরমাণুটা নিস্তড়িত হয় না। সুতরাং আমি বুঝে গেলাম পরমাণুর ভিতরে ইলেকট্রন এবং প্রোটন সংখ্যা সমান। তো আমি একটা পরমাণু আবিষ্কার করলাম যার নাম দেওয়া হলো সোডিয়াম, এবং দেখা গেল সোডিয়ামের মধ্যে 11টা ইলেকট্রন আছে, এটা আবিষ্কার হয়ে গেছে, 11টা প্রোটন আছে। এবার 11টা ইলেকট্রনের ভর আমি মাপলাম, ধরে নাও এই 11টা প্রোটনের ভর আমি মাপলাম, ধরে নাও বি। সো 11টা ইলেকট্রন এবং 11টা প্রোটনের মোট ভর আমি মাপলাম, মোট ভর আমি মাপলাম এ প্লাস বি, তাই তো। তো আমি ধরলাম একটা সোডিয়ামের মধ্যে আমরা এটা দেখা যায় যে সোডিয়ামের মধ্যে 11টা ইলেকট্রন আছে এবং 11টা প্রোটন আছে, এটা এক্সপেরিমেন্ট করে বা যাই হোক অবজারভেশন করে দেখা গেছে সোডিয়ামের মধ্যে 11টা ইলেকট্রন আছে এবং 11টা প্রোটন আছে। 11টা ইলেকট্রনের ভর আমি ধরলাম এ, 11টা প্রোটনের ভর আমি ধরলাম বি। তাহলে 11টা ইলেকট্রন এবং 11টা প্রোটনের মোট ভর হচ্ছে এ প্লাস বি। এটা হলো একটা সোডিয়াম পরমাণু। তাহলে একটা সোডিয়াম পরমাণু ভেবে দেখলাম না, একটা সোডিয়াম পরমাণুর ভর হচ্ছে সি, এবং সি কিন্তু কখনই এ প্লাস বি এর সমান না। গন্ডগোল হলো তাহলে। 11টা ইলেকট্রনের ভর এ, 11টা প্রোটনের ভর বি, আর সি সোডিয়ামের গোটা পরমাণুর ভর সি, এবং সি কিন্তু কখনই এ প্লাস বি না, সি কিন্তু এ প্লাস বি এর থেকে বড়। কি বললাম, একটা পরমাণু আছে যার মধ্যে 11টা ইলেকট্রন আছে, সোডিয়াম পরমাণু, তাহলে 11টা প্রোটনও থাকতে হবে। কেন? কারণ 11টা ইলেকট্রন এবং 11টা প্রোটন যদি সমান না হয় তাহলে মোট আধান শূন্য হবে না। এবার 11টা ইলেকট্রনের ভর আমি মাপলাম এ, 11টা প্রোটনের ভর আমি মাপলাম বি। সুতরাং পরমাণুর মধ্যে যদি 11টা ইলেকট্রন এবং 11টা প্রোটনই থাকতো তাহলে তার মোট ভর হতো এ প্লাস বি। কিন্তু দেখা গেল সোডিয়াম পরমাণুটার ভর হলো সি যদি মাপি, এবং দেখা গেল সি কিন্তু এ প্লাস বি এর থেকে বড়। তখন বুঝলাম নিশ্চিতরূপে সোডিয়াম পরমাণুর মধ্যে ইলেকট্রন এবং প্রোটন ছাড়া আর একটা পরমাণু আছে, আর একটা কোনো কণা আছে, তার সেটা একটা আছে। তো পরবর্তীকালে যেন বিজ্ঞানী চ্যাডউইক এক্সপেরিমেন্ট করলো, এক্সপেরিমেন্ট করে উনি কিন্তু আর একটা কণার নাম পেয়ে গেলেন, আবিষ্কার করেও করলো, তার নাম হচ্ছে নিউট্রন, এর নাম হচ্ছে নিউট্রন। তাহলে আমরা বুঝে গেলাম পরমাণুর মধ্যে মেনলি 3 রকমের কণা আছে। ই মানে ইলেকট্রন, এই এক রকমের কণা। 2 নাম্বার কণা হচ্ছে পি মানে প্রোটন, আর একটা হচ্ছে নিউট্রন। সো এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, আর এটা হচ্ছে 3 নাম্বার। এই 3 রকমের কণা কিন্তু পরমাণুতে পাওয়া যাচ্ছে। এবার যেহেতু পরমাণু নিস্তড়িত, সুতরাং ইলেকট্রন এবং প্রোটনের সংখ্যা সমান। সুতরাং ইলেকট্রন প্রোটন সংখ্যা সমান হতে পরমাণু নিস্তড়িত হয়ে গেল। এক্সট্রা যে নিউট্রন তুললো তার মধ্যে কোনো আধান থাকতে পারে না, কারণ আধান হলে কিন্তু পরমাণু নিস্তড়িত হবে না, কারণ এরা দুজন সমান করে কিন্তু পরমাণুকে নিস্তড়িত রেডি করে ফেলেছে। আর এক্সট্রা এটার মধ্যে আধান থাকা সম্ভব না। যদি এর মধ্যে আধান থেকে যায় তাহলে কিন্তু পরমাণু নিস্তড়িত হলো না, কারণ এরা দুজন সমান করে পরমাণুটার মোট আধান শূন্য করলো। এখন দেখা গেল এরও আধান আছে, তাহলে তো পরমাণু মোট আধান শূন্য হলো না। সুতরাং এখান থেকে বোঝা গেল যে নিউটনের কিন্তু আধানহীন কণা, নিউটনটা আধানহীন কণা হতে হবে। আধান নেই, চার্জ নেই, ভারী একটা কণা। নিউটনের আধান নাই, চার্জ নেই, নিউটনের অস্তিত্ব পাওয়া গেল। এবার আছে কিভাবে পরমাণুর মধ্যে এই কণাগুলি? পরমাণুর মধ্যে এই কণাগুলি আছে কিভাবে? তো পরমাণুর মধ্যে এই কণাগুলি আছে কিভাবে এইটা প্রমাণ করার জন্য তখন চলে আসলো বিজ্ঞানী থমসন, থমসন এবং রাদারফোর্ড। থমসন এবং রাদারফোর্ড। তো আমি থমসনেরটা যাচ্ছি না, থমসনেরটাকে বলা হয় ওই পাম্প মডেল, পাম্প মডেল বলে। তো আমি এটাতে যাচ্ছি না, থমসনের মডেলটাতে। আমি সোজাসুজি চলে আসছি রাদারফোর্ড কি করেছিলেন। রাদারফোর্ড একটা এক্সপেরিমেন্ট করেছিলেন। এক্সপেরিমেন্টটা কি, উনি একটা সোডিয়াম একটা লোহা মানে গোল্ড মানে AU, সোনার পাতলা, প্রচন্ড পাতলা সোনার পাত নিয়েছিলেন। আমি সেখান থেকে তিনি একটা পরমাণু বলে দিল, একটা পরমাণু মানে খুবই ছোট সাইজ পরমাণু।
তো সেটাকেই আমি এখন বড় করে দেখাচ্ছি। সাপোজ এই হলো একটা সোনার পরমাণু, ধরে নাও এটা হলো একটা সোনার পরমাণু। এই যে সোনার পরমাণু, তখন ইনি এই সোনার পরমাণুটার মধ্যে কি করেছিলেন, কতগুলি আলফা রশ্মিকে এই সোনার পরমাণুর মধ্যে ফেলেছিলেন। আলফা রশ্মিকে সোনার পরমাণুর মধ্যে ফেলেছিলেন। সোনার পাত এত পাতলা এত পাতলা এত পাতলা যে আমরা বলতে পারি ওই সোনার পাতটার মধ্যে খুব কম সংখ্যকই সোনার পরমাণু আছে। তা আমি সেরকমই একটা পরমাণু নিয়ে তোমাদের দেখার চেষ্টা করছি এই ঘটনাটা কি ঘটতে পারে। এরকম উনি আলফা রশ্মি, আলফা রে। এখন তোমাদের প্রশ্ন হতে পারে, স্যার আলফা রে কি? আলফা রে হচ্ছে এক ধরনের আহিত কণা। আলফা কণা মানে হচ্ছে এক ধরনের আহিত কণা, যেটা আসলে দুটি প্রোটন আর দুটি নিউট্রন মিলে তৈরি হয় আলফা কণা। আলফা কণা হচ্ছে এক ধরনের আহিত কণা, যেটা আসলে দুটি প্রোটন এবং দুটি নিউট্রন নিয়ে তৈরি হয়েছে। এরকম একগুচ্ছ আলফা রশ্মি এই সোনার পাত্রের মধ্যে ফেললো। আর পিছনে উনি কি করেছেন, পিছনে উনি একটা স্ক্রিন রেখেছেন। যার মধ্যে জিঙ্ক সালফাইডের প্রলেপ দেওয়া আছে। এই কারণে যে যেখানে যেখানে আলফা রশ্মি গিয়ে হিট করবে সেখানে সেখানে একটা স্পট বা গ্লো তৈরি হবে। অর্থাৎ যেখানে যেখানে আপতিত আলফা রশ্মি গিয়ে স্ক্রিনের মধ্যে হিট করবে সেখানে সেখানে কিন্তু স্পট তৈরি হবে। কি দেখলেন? উনি দেখলেন এই যে রশ্মিটা সেটা সোজা গিয়ে, আচ্ছা আমি এটাকে এরকম ডট ডট করে দেখাই, আলফা রশ্মিগুলোকে আমি এরকম ডট ডট করে দেখাই, বুঝতে সুবিধা হবে। এই আলফা রশ্মি ডট ডট আছে। তো এরকম আলফা রশ্মি এসে ধাক্কা মারলো। উনি দেখলেন যে হ্যাঁ এই আর একটা স্পট পাওয়া গেল, হ্যাঁ এই রাস্তায় একটা স্পট পাওয়া গেল, একটা স্পট এখানে পাওয়া গেল, অর্থাৎ আর একটা স্পট এটা ছেড়ে দাও। আচ্ছা ঠিক আছে, এই স্পটটা এখানে না, এই স্পটটা পাওয়া গেল এখানে পাওয়া গেল। আর এই রশ্মির জন্য স্পটটা এখানে পাওয়া গেল। আর এইটা সোজা চলে গেল, এইটা একটু সরি, এই রশ্মিটা একটু ঘুরল, আর এইটা একটু বেশি ঘুরল। আর এই রশ্মিটা যেটা ছিল সেটা আবার এই জায়গাটা কিছু পাওয়া গেল না, এই জায়গাটা কিন্তু কিচ্ছু পাওয়া গেল না। দেখলেন এটা যে পথে গিয়েছিল আবার ঘুরে সেই পথে ব্যাক করে আসলো। ইনি এরকম একটা স্ট্রাকচার উনি দেখতে পেলেন। কি দেখলেন যে ম্যাক্সিমাম, এটাকে না সোজাই পাঠাই, ম্যাক্সিমাম আলফা রশ্মি যেরকম সোজা ছিল, যেরকম সোজা যাচ্ছিল সেরকম সোজা গিয়েই পাত্রের স্কিনের ওয়ালে গিয়ে ধাক্কা মারলো। ম্যাক্সিমাম আলফা রশ্মি যেরকম সোজা যাচ্ছিল সেরকম সোজা গিয়েই ধাক্কা মারলো। অল্প সংখ্যক আলফা রশ্মি বেঁকে গেল, অল্প সংখ্যক আলফা রশ্মি বেঁকে গেল, একটা দুটো বেঁকলো। আর খুবইও মানে মিনিমাম, এটা হচ্ছে ধরুন প্রতি হয়তো 10,000-এ একটা হবে আলফা রশ্মি কি হলো, ফর এক্সাম্পল যে পথে যাচ্ছিল ঠিক সেই পথেই ব্যাক করলো। এই হলো ওনার অবজারভেশন। উনি এটা দেখলেন যে আলফা রশ্মি পাঠিয়েছে সোনার পাতের পথে, সোনার পাতের পিছনে যে জিঙ্ক সালফেটের প্রলেপ বা পর্দাটা রেখেছি সেই পর্দার মধ্যে কি দেখতে পেলাম, যে
খুব অল্প সংখ্যক আলফা রশ্মি বেঁকেছে। ম্যাক্সিমাম আলফা রশ্মি যে রাস্তায় যাচ্ছিল সেই রাস্তায় এসে পাখির বলে ধাক্কা মেরেছে। আর ওই যে বললাম প্রতি 1000 বা 10,000, সংখ্যাটা ঠিক মনে নেই, তার মধ্যে একটা আলফা রশ্মি হবে যে পথে গেছিল সেই পথে ব্যাক করে চলে আসছে, এবং সেটা প্রায় মাঝামাঝি আলফা রশ্মি হলো। বাকিগুলো তো অ্যাজ ইট ইজ। এবার তিনি এই যে পরমাণুটার স্ট্রাকচার চিন্তা করার চেষ্টা করবেন, যেটা তাহলে কি হতে পারে। এটা ভাবলেন যে তার নিশ্চয়ই পরমাণুর ঠিক মাঝখানে একটা অংশ আছে যেটা প্রচন্ড ভারী, তাই জন্য আপৈত রশ্মি ওর সঙ্গে ধাক্কা খেয়ে আবার ব্যাক করে চলে গেছে। এবং এটা বড় হলে পরে কি হতো, যদি অনেকটা বড় হতো তাহলে একটা নয় একাধিক ধাক্কা খেয়ে ব্যাক করতো। যদি এটা সাইজটা বড় হতো তাহলে একটা নয় একাধিক ব্যাক করতো, কিন্তু একাধিক ব্যাক করেনি, খুব অল্প সংখ্যক আলফা রশ্মি ব্যাক করেছে। তার মানে এর সাইজটা প্রচন্ড ছোট। বাকি জায়গাগুলোতে যেরকমভাবে আলফা রশ্মি যাচ্ছিল ঠিক সেভাবেই যাচ্ছে, তার মানে বাকি জায়গাটা কি ফাঁকা। ওখানে তিনি একটা আইডিয়া দিলেন যে কি হতে পারে, বলে এটা হতে পারে যে বাকি জায়গাগুলো আসলে কক্ষপথ, এবং এই কক্ষপথের মধ্যে কি আছে, এবং এই কক্ষপথের মধ্যে আছে হচ্ছে ইলেকট্রন, কক্ষপথের মধ্যে আছে হলো ইলেকট্রন। এই তো উনি এরকম একটা স্ট্রাকচার দিলেন যে তাহলে দুটো অংশ হয়ে গেল। একটা অংশের নাম হচ্ছে নিউক্লিয়াস, যেটা প্রচন্ড ভারী, এটা হলো নাম্বার এ। আর নাম্বার 2 অংশের নাম হচ্ছে কক্ষপথ, যেটা একেবারে ফাঁকা। এবং নিউক্লিয়াসটাই হলো সবচেয়ে ভারী। তখন ওনার অ্যাসাম্পশনটা এরকম ছিল যে নিউক্লিয়াসের মধ্যে থাকবে ভারী দুটি কণা, যার নাম হচ্ছে নিউট্রন আর প্রোটন। এরা দুজন নিউক্লিয়াসে থাকবে, আর বাইরের কক্ষপথে থাকবে ইলেকট্রন। এই উনি আইডিয়া দিয়েছেন। তো এখান থেকে রাদারফোর্ড যে স্ট্রাকচারটা পেল, যে স্ট্রাকচারে আমরা আসলাম, যে নিউক্লিয়াসে আছে নিউট্রন এবং প্রোটন নিয়ে তৈরি হয়। নিউক্লিয়াসটা কেন্দ্রটার নাম হচ্ছে নিউক্লিয়াস, যেটা খুব ভারী, সেটা নিউট্রন এবং প্রোটন নিয়ে তৈরি। সেটা খুব অল্প জায়গার মধ্যে একসঙ্গে জড়ো ঘন সন্নিবিষ্ট হয়ে আছে, ফলে এটা খুব ভারী হয়ে যাচ্ছে। আর বাকি অংশটার মধ্যে আমাদের আছে ইলেকট্রন, এবং সেগুলো কক্ষপথের মধ্যে আছে, এবং কক্ষপথের মধ্যে ইলেকট্রনগুলো ঘুরছে। এখন কোন কক্ষপথে কয়েকটা ইলেকট্রন ঘুরছে সেটা কিন্তু উনি কিছু বলেন। এখন এই স্ট্রাকচারে একটা প্রবলেম আছে, একটা নয় দুটো প্রবলেম আছে, কিন্তু মেনলি আমি একটা প্রবলেমই তোমাদের বলি, সেটা তাহলে তুমি বুঝতে পারবে এই প্রবলেমটা, বাকিটা বোঝা একটু অসুবিধা। এটা তাহলে আমাদের হয়ে গেল কি, কেন্দ্রে নিউক্লিয়াস, বাইরে কক্ষপথ, এই কক্ষপথের মধ্যে কি আছে, আমার ইলেকট্রন আছে। ধরে নাও কোনো একটা কক্ষপথে সেখানে ইলেকট্রন ছিল, ইলেকট্রন ঘুরছে। এবার যখনই ইলেকট্রন কক্ষপথের মধ্যে ঘুরবে, তখন একটা অলরেডি এই থিওরিটা বা এই ফিজিক্সটা আবিষ্কার হয়ে গেছে যে যদি ইলেকট্রন ঘোরে তাহলে ইলেকট্রনের গায়ের থেকে শক্তি বেরোবে, মানে বিকিরণ বেরোবে, মানে আলো বেরোবে, তড়িৎচুম্বকীয় তরঙ্গ বেরোবে। সুতরাং যেহেতু ইলেকট্রন ঘুরছে, তাহলে এর গায়ের থেকে তড়িৎচুম্বকীয় তরঙ্গ বেরোলে কি হবে, এর শক্তিটা কি হবে, ধীরে ধীরে হ্রাস পেলে কি হবে, এটা আস্তে আস্তে এই ব্যাসার্ধে ঢুকে গেল, সেখান থেকে আবার শক্তিটা বেরিয়ে গেল, বলে এই ঘুরতে ঘুরতে এখান থেকে এসে এই ব্যাসার্ধে ঢুকে গেল,
এবার সেখান থেকে কি হলো, আবার শক্তিটা বেরোচ্ছে, ফলে কি হচ্ছে, ঘুরতে ঘুরতে এসে এখান থেকে এইভাবে আলটিমেটলি কি হলো, ও কিন্তু নিউক্লিয়াসের মধ্যে গিয়ে আহ, পড়ে গেল। বুঝতে পারলে কি হলো, তাহলে এখান থেকে ঘুরে ঘুরতে ঘুরতে তাহলে দেখো ব্যাপারটা কি, এই ঘুরছে শক্তি বেরোচ্ছে, ঘুরছে শক্তি বেরোচ্ছে, ঘুরছে শক্তি বেরোচ্ছে, ঘুরছে শক্তি বেরোচ্ছে, আর গিয়ে পরমাণু নিউক্লিয়াসের মধ্যে গিয়ে ধাপ করে পড়লো। যেই নিউক্লিয়াসের মধ্যে গিয়ে পড়লো, কে বললো, ইলেকট্রন গিয়ে পড়লো। আর নিউক্লিয়াসের মধ্যে অলরেডি প্রোটন আছে, পজিটিভ আধান আছে, আর ইলেকট্রনটা গিয়ে পড়লো, ইলেকট্রন আর প্রোটন মিলে গেল, জিরো হয়ে গেল, পরমাণুর অস্তিত্ব বিনষ্ট হয়ে গেল। সুতরাং রাদারফোর্ডের যদি এই আইডিয়াটা আমরা ধরে নিই ঠিক, তাহলে কিন্তু পরমাণুর অস্তিত্ব ঠিক থাকে না। তখন আসলো বিজ্ঞানী বোর। বিজ্ঞানী বোর বলল যে না, রাদারফোর্ডের আইডিয়া ঠিকই আছে, কিন্তু শুধু তুমি এইটা ধরে নিবা যে যখন ইলেকট্রন পরমাণুর চারপাশে কক্ষপথে ঘুরবে, তখন আর ওর গায়ে থেকে কোনো শক্তি বেরোতে পারবে না, এটা শর্ত। যখনই ইলেকট্রন পরমাণুর বাইরের কক্ষপথে ঘুরবে, তখনই যখন ইলেকট্রন, এটা হলো নিউক্লিয়াস, একটা বড় হয় ছোট হয়, নিউক্লিয়াস, আর এই হলো কক্ষপথ। যখনই কোনো ইলেকট্রন কোনো কক্ষপথে ঘুরবে, তখনই কিন্তু যখনই কোনো ইলেকট্রন কোনো কক্ষপথে ঘুরবে, তখনই কিন্তু ওর গায়ে থেকে শক্তি বেরোবে না। এটা বোর বলে দিল, শক্তি বেরোবে না। এবং এই কক্ষপথগুলোকে বলা হয় স্থায়ী কক্ষপথ, স্থায়ী কক্ষপথ। সুতরাং বোর কি করলো, রাদারফোর্ডের এই যে তত্ত্ব সেটাকে ঠিক বললো এবং তার সঙ্গে কারেকশন করে দিল যে না ঠিক আছে, ইলেকট্রন ঘুরেও কিন্তু শক্তি বের হয়ে যাবে না, এবং কক্ষপথগুলোর নাম দিল স্থায়ী কক্ষপথ। যেমন এটা প্রথম 1 নম্বর স্থায়ী কক্ষপথ, এটা 2 নম্বর স্থায়ী কক্ষপথ, এটা 3 নম্বর স্থায়ী, 4 নম্বর স্থায়ী। এইভাবে স্থায়ী কক্ষপথগুলোর নাম, এটা 3 নম্বর স্থায়ী কক্ষপথ, এটা 4 নম্বর। এইভাবে কক্ষপথগুলোর নাম দেওয়া হলো 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর এবং 4 নম্বর। তার মানে n = 1, n = 1, তাহলে এটা আসলে প্রথম স্থায়ী কক্ষপথ, যেটাকে আমরা বলি k। n = 2, এটা আসলে দ্বিতীয় স্থায়ী কক্ষপথ, যাকে আমরা বলি l। n = 3, এটা হলো তৃতীয় কক্ষপথ, যাকে আমরা বলি m। n = 4, এটা হলো চতুর্থ স্থায়ী কক্ষপথ, যাকে আমরা বলি n। তো এই হলো কক্ষপথের নাম পরিচয় হয়ে গেল, ঠিক আছে। আর এই যে এন, এই এনটাকে বলা হয় মুখ্য কোয়ান্টাম নাম্বার, যেটা বোর ইন্ট্রোডিউস করলো, ঠিক আছে, বোরের নাম্বারসও বলা হয়। তাহলে n = 1 প্রথম কক্ষপথের সিরিয়াল নাম্বার, রোল নাম্বার 1, নাম হচ্ছে কে, প্রথম কক্ষপথ। n = 2, নাম হচ্ছে দ্বিতীয় কক্ষপথ, স্থায়ী কক্ষপথ। n = 3, তৃতীয় স্থায়ী কক্ষপথ, নাম m। n = 4, চতুর্থ স্থায়ী কক্ষপথ, নাম হচ্ছে n। এবার এই তো কক্ষপথ হয়ে গেল। তাহলে এবার তার সঙ্গে আর একটা জিনিস জানতে হবে, যে কে কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকবে, নাম্বার অফ ইলেকট্রন। এটার জন্য ফর্মুলা হচ্ছে 2n²। অর্থাৎ কোনো একটা কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকতে পারে সেটার জন্য ফর্মুলা হচ্ছে 2n²। তাহলে প্রথম কক্ষপথে কত ইলেকট্রন থাকবে, 2 × 1² = 2টি। দ্বিতীয় কক্ষপথে কয়টি ইলেকট্রন থাকবে, 2 × 2² দেখো 8টি। তৃতীয় কক্ষপথে কয়টি ইলেকট্রন থাকবে, 2 × 3² 18টি। চতুর্থ কক্ষপথে 2 × 4² 32টি। এইভাবে আমাদের কিন্তু কক্ষপথে ইলেকট্রনের নাম্বারটা বেরিয়ে গেল। প্রথম কক্ষপথে ইলেকট্রন 2টি, দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন 8টি, তৃতীয় কক্ষপথে 18টি, চতুর্থ কক্ষপথে 32টি। কিন্তু মাথায় রাখতে লাগবে যে প্রথম কক্ষপথে 2টি, এটা হলো সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে। দ্বিতীয় কক্ষপথে 8টি, এটা কি, দ্বিতীয় কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে। তৃতীয় কক্ষপথে কটা, 18টা, তার মানে তৃতীয় কক্ষপথে ইলেকট্রন সংখ্যা 18টি, এটাতে সর্বোচ্চ 18টি থাকতে পারে। আর চতুর্থ কক্ষপথ 32টি, 2n², 2 × 4² মানে 32টি, অর্থাৎ এখানে সর্বোচ্চ 32টি ইলেকট্রন থাকতে পারে। তার মানে এই না যে 32টি থাকবে, তার মানে এই না যে তৃতীয়তে 18টা নাও থাকতে পারে, 2টা থাকতে পারে, 3টা থাকতে পারে, 4টা থাকতে পারে, কিন্তু 18টার বেশি ইলেকট্রন থাকবে না। তাহলে এখন পর্যন্ত যে আলোচনা হলো, সেই আলোচনার মধ্যে আমরা কি বুঝলাম,
এখন যে আলোচনা হলো সেই আলোচনাটা আমরা এটা বুঝলাম যে একটা পরমাণুর মধ্যে তিনটা কণা আছে, তার নাম হচ্ছে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। ইলেকট্রন এবং প্রোটন হচ্ছে আহিত কণা, আর নিউট্রন হচ্ছে অনাহিত কণা। প্রোটন এবং নিউট্রন একসঙ্গে কেন্দ্রের মধ্যে চাপাচাপি করে আছে, হ্যাঁ, তাই জন্য কেন্দ্রটা খুব ভারী হয়। আর ইলেকট্রন তাকে আমরা নিউক্লিয়াসও বলতে পারি, কেন্দ্রকে আমরা নিউক্লিয়াসও বলতে পারি, যেখানে মেনলি প্রোটন এবং নিউট্রন দুই ধরনের ভারী কণা একসঙ্গে থাকে। আর বাইরের কক্ষপথে আছে ইলেকট্রন, ইলেকট্রনগুলো কক্ষপথে কি হয় সজ্জিত আছে, ওরা ঘুরতে থাকে বৃত্তাকার কক্ষপথে, ধরে নেওয়া হচ্ছে আপাতত বৃত্তাকার কক্ষপথ। এবং কক্ষপথের নাম দেওয়া হলো, প্রথম কক্ষপথে n=1 নাম হলো k, দ্বিতীয় কক্ষপথে n=2 নাম হলো n, তৃতীয় কক্ষপথে n=3 নাম m, এখানে নাম দেওয়া হচ্ছে KLMN। তাহলে প্রথম কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন হচ্ছে 2টা, দ্বিতীয়তে 8টা, তৃতীয়তে 18টা, চতুর্থ 32টা। আবার বলছি, এটা হচ্ছে প্রথম কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে, এটা হলো তৃতীয় কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে, 3 নম্বর কক্ষপথে সর্বোচ্চ 18টা থাকতে পারে, 4 নম্বর কক্ষপথে সর্বোচ্চ 32টা থাকতে পারে। ফর্মুলা হচ্ছে 2n²। এই ফর্মুলার সাহায্যে আমরা কোনো একটা কক্ষপথে কটা ইলেকট্রন থাকতে পারে সেটা কিন্তু আমরা বের করতে পারি। এবার আমাদের কতগুলো জিনিস জানার দরকার, যে কোনো একটা পরমাণুর মধ্যে যে কটা ইলেকট্রন থাকে সে কটাই প্রোটন থাকে, কোনো একটা পরমাণুর মধ্যে যে কটা ইলেকট্রন থাকে সে কটাই প্রোটন থাকে। আর প্রোটন সংখ্যাটাকে পরমাণুর পারমাণবিক ক্রমাঙ্ক বলা হয়। কোনো একটা পরমাণুর মধ্যে যে কটা ইলেকট্রন থাকে সে কটাই প্রোটন থাকে। আর প্রোটন সংখ্যাকে আমরা প্রোটন পি এর সংখ্যাকে আমাদের জেড অক্ষ দ্বারা প্রকাশ করা হয়, আর একে আমরা বলি পারমাণবিক সংখ্যা। আর নিউক্লিয়াসের মধ্যে আছে প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা। প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা, এরা দুজন নিউক্লিয়াসে থাকে, এদের মোট সংখ্যাকে আমরা বলি ভর সংখ্যা, এর নাম হচ্ছে ভর সংখ্যা। সুতরাং বুঝলাম জেড হচ্ছে পরমাণুর প্রোটন সংখ্যা, আর এই হচ্ছে পরমাণুর ভর সংখ্যা, যেটা আসলে নিউক্লিয়াসের মধ্যে কয়টা প্রোটন এবং কয়টা নিউট্রন আছে এই সংখ্যাটাকে বোঝায়। সুতরাং যদি কোনো পরমাণুর প্রোটন সংখ্যা যদি আমাদের এরকম হয় যে 6, আর ভর সংখ্যা যদি এরকম হয় তাহলে 13, তাহলে বুঝতে হবে এটা আসলে প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা মিলে তৈরি হয়েছে। কিন্তু প্রোটন সংখ্যা হচ্ছে 6, তাহলে নিউট্রন সংখ্যা কিন্তু এখান থেকে বেরিয়ে যাবে। নিউট্রন সংখ্যা হচ্ছে 13 - 6 = 7। ঠিক আছে, এই ভর সংখ্যাকে এম বলা হয় না, ভর সংখ্যাকে আমাদের এ বলা হয়, ভর সংখ্যাকে আমাদের এ বলা হয়। তাহলে এ হচ্ছে 13, যেখানে প্রোটন সংখ্যাকে আমাদের জেড বলা হয়, প্রোটন সংখ্যা আমাদের জেড বলা হয়, যে প্রোটন নাম্বারটা হচ্ছে জেড, প্রোটন নাম্বার জেড, আর নিউট্রন নাম্বার। তাহলে কি পেলাম, এই যে নোটেশনগুলো ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে কোনো একটা পরমাণু প্রোটন সংখ্যাকে আমরা জেড বলি, কোনো একটা পরমাণুর প্রোটন সংখ্যাকে আমরা জেড বলি, আর প্রোটন সংখ্যা নিউট্রন সংখ্যাকে একত্রে আমরা ভর সংখ্যা বলি, যাকে আমরা এ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে জেড হলো প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা বা পারমাণবিক ক্রমাঙ্ক, অনেক কিছু। জেড হলো প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা বা পারমাণবিক ক্রমাঙ্ক, পারমাণবিক ক্রমাঙ্ক, হ্যাঁ, প্রোটন সংখ্যা। আর এ হলো ভর সংখ্যা, যার মধ্যে প্রোটনও আছে নিউট্রনও আছে। এবার জেড হলো 6। এবার ধরে নাও কোনো একটা পরমাণু যার প্রোটন সংখ্যা হলো 6, তাহলে জেড হলো 6। এ হলো ভর সংখ্যা, যদি 13 হয় তাহলে বুঝলে তার মধ্যে আসলে প্রোটন আছে নিউট্রন আছে। কারণ ভর সংখ্যা মানে নিউক্লিয়াসের মধ্যে প্রোটন এবং নিউট্রনের মিলিত সংখ্যা, নিউক্লিয়াসের মধ্যে প্রোটন এবং নিউট্রনের মিলিত সংখ্যা হচ্ছে ভর সংখ্যা। তার মধ্যে প্রোটন সংখ্যা মানে জেড হলো 6, তাহলে নিউট্রনের সংখ্যা বেড়ে যাবে, 13 - 7 = 7। সো এটা একটা পরমাণুর স্ট্রাকচার। তাহলে জেড সংখ্যা, এখানে প্রোটন সংখ্যা কত আছে, প্রোটন সংখ্যা জেড যদি 6 হয় তাহলে বুঝতে হবে সেই পরমাণুটার কিন্তু বাইরের ইলেকট্রন, সেটাও কিন্তু আমাদের নাম্বার অফ ইলেকট্রনসও কিন্তু ইলেকট্রন সংখ্যাও কিন্তু 6টাই হতে হবে। তার মানে যে কটা প্রোটন সংখ্যা সে কটাই হচ্ছে তোমার ইলেকট্রনের সংখ্যা। এরকম নিয়ম আমি আগেই বললাম, কারণ প্রোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যা সমান না হলে কিন্তু পরমাণু কিন্তু স্থির হয় না। তাহলে আমরা যেটা পেয়ে গেলাম, যে কতগুলো জিনিস পেলাম এখানে, যে সবার প্রথমে পেলাম এটা কি, এ হলো ভর সংখ্যা, সেটা কি, সেটা হলো আসলে প্রোটন সংখ্যা, হ্যাঁ, আর নিউট্রন সংখ্যার সমান। জেডটা কি, জেড হলো প্রোটন সংখ্যা।
নিউটন সংখ্যা কত? নিউটন সংখ্যা হচ্ছে ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা, ভর সংখ্যা মাইনাস জেড, দ্যাট ইজ ইকুয়াল টু নিউটন নাম্বার। ঠিক আছে, এবার একটা পরমাণু আছে, সেই পরমাণুটা ধরে নাও, একটা পরমাণু আছে, ধরে নাও এক্স, তাকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করি, এদিকে লিখি এ, এদিকে লিখলাম জেড। এটা মানে এক্স নামক যে পরমাণুটা আছে তার মধ্যে প্রোটন আছে, এটা হলো প্রোটন সংখ্যা, এটা প্রোটন সংখ্যা, এটা জেড সংখ্যার প্রোটন আছে, আর এটা হলো প্রোটন সংখ্যা প্লাস নিউটন সংখ্যা। এটা আমাদের নোটেশন। পরমাণুটা দিয়ে লেখা আছে, পরমাণুটা দিয়ে লেখা আছে এক্স, উপরে এ, নিচে জেড। ধরে নাও আমি একটা পরমাণু লিখলাম, সোডিয়াম, একটা পরমাণুকে লিখলাম 11, 23। তাহলে বুঝে গেল তুমি কি বুঝলাম? এর মধ্যে ভর সংখ্যা হচ্ছে 23, তাহলে প্রোটন সংখ্যা হচ্ছে 11, তার মানে নিউটন সংখ্যা হলো ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা, 23 মাইনাস 11, দ্যাট ইজ ইকুয়াল টু 12, আর ইলেকট্রন সংখ্যা হচ্ছে 11, কারণ প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা সমান। সুতরাং বুঝলাম একটা পরমাণু সোডিয়াম 11, 23, তাহলে ভর সংখ্যা 23, পরমাণু ক্রমাঙ্ক 11, পরমাণু ক্রমাঙ্ক 11 মানে প্রোটন সংখ্যা 11, তাহলে ইলেকট্রন সংখ্যা 11 হতে হবে। যেহেতু প্রোটন সংখ্যা 11, তাহলে ইলেকট্রনের নাম্বার 11 হতে হবে, কারণ প্রোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যা সমান হয়। আর নাম্বার অফ নিউট্রনস কত হবে? নাম্বার অফ নিউট্রনস যে ভর সংখ্যা থাকে, এই ভর সংখ্যা থেকে তুমি প্রোটন সংখ্যাটাকে বিয়োগ দিয়ে দাও, 23 মাইনাস 11 দিয়ে কাটে করা হবে। তাহলে এই হলো একটা পরমাণু নোটেশন, যেখান থেকে সমস্ত কণাগুলির সংখ্যা কিন্তু বলে দেওয়া যাচ্ছে। সোডিয়াম 11, 23, তার মানে এই পরমাণুটার মধ্যে 11টা ইলেকট্রন আছে, 11টা প্রোটন আছে, আর 12টা নিউট্রন আছে। 11টা ইলেকট্রন আছে, 11টা প্রোটন আছে, 12টা নিউট্রন আছে। তো এখন পর্যন্ত আমরা আজকের পড়াতে এইটুকুই শিখলাম। নেক্সট ডেতে আমি পড়াবো আরও কিছু স্ট্রাকচার এবং ইলেকট্রন বিন্যাস পড়াবো, তাহলে চ্যাপ্টারটা শেষ হবে। তোমরা দেখো, ক্লাসটা ফলো করো, কোনো প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞাসা করবে। ঠিক আছে, অনেকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জানে, নাহলে জেনে নিবি, আমাকে জিজ্ঞাসা করবে। জিজ্ঞাসা করলে আমি আমার টপিকটা এক্সটেন্ড করব। ঠিক আছে, খুব তাড়াতাড়ি আমি আর একটা ভিডিও দিব, তোমরা এটা রেডি করো। আমি আর একটা ভিডিও দিয়ে চ্যাপ্টারটা শেষ করে দিব, তারপরে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো দিব। এভাবে আশা করি কয়েকটা ভিডিওর মধ্যে আমি বেশ কিছু পড়া তোমাদের রেডি করে ফেলতে পারবো। তো তোমরা আমার ভিডিওগুলো দেখতে থাকো, না বুঝলে ফোন করবে, জিজ্ঞাসা করবে। ওকে।